যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটি ঘোষণা। বাংলাদেশ মুক্তি বাহিনীতে দ্বিতীয় পর্যায়ে অফিসার ট্রেনিং কোর্সের জন্য প্রার্থী মনোনয়ন করা হবে। আগামী 23শে অক্টোবর থেকে এই ট্রেনিং শুরু হবে। জঙ্গলের মধ্যে মুভ করতে হলো, শেষ হলো। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই মুভ করবে, যেন এনিমি তোমার কাছে যদি থেকে থাকে তাহলে বুঝতে পারবে না কে আসতেছে। দেখা ওঠাও দেখি। কোন কোন জায়গার পর ব্যাংকার আছে? আমি ব্যাংকার মেজেন দেখছি 8 জন মানুষ। তারপরে এখানে মেজেন খানা ও স্টেশন কে পাশে ওই লোকের লাঙ্গার তার। তারপরে এখানে থাকে মেজর দুরানি। তারপরে এখান থেকে দাদা বাবু তা দেখছেন। দিন যায়, কথা থাকে। যত দিন যাচ্ছে মুক্তিযুদ্ধ ততই হয়ে যাচ্ছে আরো দূর অতীতের ঘটনা। এমনই বাস্তবতায় মুক্তিযুদ্ধের কথা আহরণে কাজ করছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মানবাধিকার ও শান্তি সম্প্রীতির ভাবধারায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ছাত্রছাত্রীরা আসে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে। আর ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর পৌঁছে যায় দূর দূরান্তের শিক্ষা প্রতিষ্ঠানে। ইতিহাসের অনন্য সব স্মারক, আলোকচিত্র, প্রামাণ্যচিত্র দেখানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের কাছে মুক্তিযুদ্ধ জাদুঘর এক বিশেষ আবেদন বয়ে নিয়ে যায়। যে প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ দূরের ইতিহাস, তাদের পরিবার পরিজন, পাড়া প্রতিবেশীর মধ্যে অনেকে রয়েছেন যারা যুদ্ধদিনের অভিজ্ঞতার সাক্ষী, প্রত্যক্ষদর্শী, শরিক। এমন কোনো একজনকে বেছে নিয়ে তার ৭১-এর অভিজ্ঞতা শোনার জন্য উৎসাহিত করা হয় শিক্ষার্থীদের। নিজ হাতে লিপিবদ্ধ সেই সব কথা বিদ্যালয়ের শিক্ষকের মাধ্যমে তারা পাঠিয়ে দেয় মুক্তিযুদ্ধ জাদুঘরে। আজকের দিনের নবীন নবীনারা এভাবে গড়ে তুলছে মুক্তিযুদ্ধের স্মৃতির অনন্য ভাণ্ডার, আর্কাইভস অফ মেমোরি। ইতিহাসের মুখোমুখি হয়ে তরুণ প্রজন্ম তুলে আনছে হাজারো অজানা কাহিনী। জানা যাচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিবহ বৌদ্ধভূমি, শহীদ সমাধি, রণক্ষেত্র ইত্যাদি স্থানের পরিচয়। এমন প্রয়াস শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে মুক্তিযুদ্ধের সাথে। অতীতের বেদনা ও গৌরবের সঙ্গে বর্তমানের যোগ সহস্র কণ্ঠে ধ্বনিত করছে জাতির ভবিষ্যৎ অগ্রগতির প্রত্যয়। আমার আপন ফুপা যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা AMG কবির।
পঞ্চাশোর্ধ্ব এই সুহৃদ মানুষটির দুর্দমনীয় সাহস, অপরিসীম ধৈর্যশক্তি এবং দেশের প্রতি এক অনির্বচনীয় ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে তার আত্মকথা তুলে ধরায়। আমার ফুপা বীর মুক্তিযোদ্ধা যেন আজও দেশের অতন্দ্র প্রহরী। তিনি মনে করেন, সশস্ত্র সংগ্রাম শেষ হয়েছে বটে, কিন্তু এখনও দেশ দারিদ্র্য, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, সামাজিক অবক্ষয় ইত্যাদি ইতিহাস বিকৃতি থেকে মুক্তি পায়নি। এখনও লড়ে যেতে হবে এই সকল অপতৎপরতার বিরুদ্ধে। তার মতো এমন অসংখ্য বীর মুক্তিযোদ্ধা দেশের আনাচে কানাচে থেকে আজও লড়ে যাচ্ছেন জীবনের জন্যে। তারা আমাদের প্রজন্মকে দিয়েছেন এক টুকরো স্বাধীন ভূমি, আরও একটু ভালোভাবে বাঁচার অধিকার আর মাথা উঁচু করে দাঁড়ানোর অনিঃশেষ গৌরব। তাই আমরা তাদের কাছে চিরঋণী। দেশের উত্তর প্রজন্ম হিসেবে তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। আর তাদের মহান আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সেটি হবে তাদের জন্যে আমাদের শ্রেষ্ঠ প্রতিদান। জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত হবে। প্রস্তুত হও। 1 2 3 4। আমার নাম মাহিরা বিনতে রফিক। বর্তমানে বরিশাল সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণীতে পড়ছি। এটা হচ্ছে আমার পুরনো স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি এখানে যখন ক্লাস 8-এ পড়তাম তখন ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর এসেছিল। আমাদের স্কুলের আমরা সব বান্ধবীরা, সব ছাত্রীরা মিলে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করার জন্য ওখানে গিয়েছিলাম। অনেক কিছু সেখানে আমরা মুক্তিযুদ্ধের বিষয়ে জেনেছি, দেখেছি। আমার ফুপা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।
উনি ওই মুক্তিযুদ্ধের সময় থেকে এখনো পর্যন্ত দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বরিশালের অনেক লোক, প্রায় বলতে গেলে বেশিরভাগ লোকজনই এই কারণে তাকে চেনে, তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। ছোটবেলায় আমার মায়ের রাখা আবু মোহাম্মদ গোলাম কবির, এটাকে পরবর্তী AMG কবির এই নামে লিখছে। টাউন স্কুলে পড়াশোনা করতাম। তো টাউন স্কুলে যাওয়ার পরে ক্লাস 7, 8, 9-এ যখন উঠলাম আর কি, এই 9-এ ওঠার পর থেকে আমার শুরু হলো আমার জীবনের মানে স্পোর্টস খেলাধুলায় মাঠে নামলেই আমি ফার্স্ট। বিভিন্ন জিমনেশিয়ামের খেলাধুলা আমি জানতাম, বারের খেলা, হাতের উপর হাঁটতে পারতাম। আমি আমার ফুপার কাছে যাই, ফুপাকে গিয়ে বলি যে ফুপা, ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে আমাদের স্কুলে এসেছে, তারা বলছে যে তারা মুক্তিযোদ্ধাদের কাহিনী নিতে চায় এবং সেগুলো তা জাদুঘর সংরক্ষণ করে রাখবে। তো তখন সেই বিষয় খুবই উৎসাহী ছিল, সে আমাকে উৎসাহ দেয়, আমি তার কাছে মুখে শুনে সমস্ত কাহিনীগুলো সেগুলো আমি নিজের মতো করে লিখি। 25শে মার্চ রাত 1টার সময় আমার মনে আছে, মাইনুল আর ডাক্তার লুৎফর, তখন এই দুইটা ছেলে মেডিকেল কলেজে পড়াশোনা করতো, ওরা রাত্রে 1টার সময় আমার বাসায় গেল যে ঢাকায় যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, তোমার কাছে যে LMG আছে তুমি LMGটা নিয়ে আসো। তৎকালীন ইউটিসির দায়িত্বে ছিলাম আমি, আমার এক ইউটিসি ক্যাডেট ছিল তৎকালীন, শহীদ নাম, শহীদের ডাকলাম। এই শহীদের ডাকিয়ে ওর কান্দে পা দিয়ে ভেন্টিলেটর গ্লাস ভাঙিয়া ভিতরে ঢুকে LMG বের করে নিয়ে আসলাম। নিয়ে চলে আসলাম পেশকারবাড়ি নামক স্থানে, যেখানে সদরকাজ স্কুল, যেটা সচিবালয় ছিল আমাদের। উনিশশো 71 সালের 11ই মে এই সেই রুম যেখানে আমার বাবা শহীদ কাঞ্চনকে আমি শেষবারের মতো দেখেছি। এই রুম থেকে যখন আমাদেরকে বের করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার বাবাকে ঢুকানো হচ্ছিল। আমরা রুম থেকে বের হচ্ছি, বাবা ঢুকছেন, হাত করা পড়া অবস্থায় আর্মিদের সাথে পাক আর্মিরা তাকে ধরে নিয়ে আসলো, সেই রুমে তাকে ঢুকালো। আমার বাবা ঠিক এইভাবে পেঁচিয়ে ধরে দু ভাইকে কপালে চুমো দিয়ে বলল, হয়তো আমার সাথে আর দেখা হবে না, আমাকে যদি আর দেখতে নাও পাও, যাও মাকে নিয়ে সংসার করো। এই বাবার সাথে শেষ দেখা। আমার হাতে তখন স্টেন গান ওখান থেকে দেশ, ওইটা নিয়ে আমার মা আয়শা সামনে দাঁড়াইলো, তুমি বাপের বড় ছেলে, তুমি কোথায় যাও? মাকে বললাম যে মা, আপনার কোল থেকে টানিয়ে নিয়ে গুলি করলে কি করতে পারেন? বাবা কিছুই করতে পারেন। আমি তাই যদি হয় মা, তাহলে আমার চলার পথে বাধা দিয়ে পথ পিচ্ছিল করবেন না, আমি কিন্তু আমার সিদ্ধান্তে অটল, মা আমি কিন্তু যাব। তখন আমার মা দেখলেন যে আমাকে আর ফিরাইতে পারবেন না, তখন কী করা যায়? তখন ওই স্টেন গান হাতে দিয়া কান্দে দিয়া হাত উঠে মনাজাত করিয়ে বললো যে আল্লাহ তুমি আমার বাবার পরানটা পাতার আড়ালে রেখে দিও। এগারোই মে আমার আব্বা ফজরে নামাজ পড়ে, মুসলিম মানে শরীয়তে যেটা বলে, মুসলমানরা মারা যাওয়ার পরে বড়ই পাতা, গরম জল, সাবান দিয়ে গোসল করে,
আমি শুনেছি আমার আব্বা নাকি সেইভাবেই নামাজ পড়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদেরকে রক্ষা করার জন্য আমি এবং আমার বড় ভাইকে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য পাক আর্মির কাছে এসে ধরা দেয়। পঁচিশে এপ্রিল বরিশাল তালতলির থেকে গানবোট নিয়ে ওখান থেকে ভিতরে প্রবেশ করে আর হেলিকপ্টার যোগে এই 36 সেনা নামাইয়ে দেয়। আমার তখন গ্রুপ নিয়ে যখন ইসাকাঠি গার্ডেনে আমরা টের পাইলাম ওখানে গোলাগুলি শুরু হয়ে গেছে, আমরা ওখানে করলাম কি 65টা ছেলে ছিল বাছাই করিয়া যে কে কে যাবে আমাদের সাথে, কে কতটা হিম্মত রাখো। তাতে যে আমাদের সাথে 35টা ছেলে টেকলো। মাহফুজ আলম বেগ, আমি, খোকা চৌধুরী, 3 জনের নেতৃত্বে আমাদের সাথে কিছু খাবার নিলাম, সিরা, চিনি খাবার নিয়ে আমরা ওখান থেকে চলে যাই মাধবপোষা। আমি এটা আসলে করেছিলাম আমার কাজের ফাঁকে ফাঁকে, পড়াশোনার মাঝখানে যে সময় যখন পেয়েছিলাম ফুপার কাছে গিয়েছিলাম, ভাবে করে লিখেছি। আর লেখাটা আমি যখন লিখেছিলাম তখন আমার মনে কাজ করেছে একজন মুক্তিযুদ্ধের কাহিনী একটা দেশের জন্য আসলে অনেক বড় একটা সম্পদ। আমি যদি একজন মুক্তিযুদ্ধের কাহিনী এভাবে করে সংরক্ষণ করতে পারি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। এখানে বদ্ধভূমি বলতে যেটা, এখানে একটা পোল আছে ওয়াবদার, পোলের উপরে ওখানে নিয়ে যারা এখানে শহীদ হয়েছেন তাদেরকে গুলি করে খালে ফেলে দিত। শুনেছি ক্যাপ্টেন জামিল নামে একজন, সে যখন অর্ডার দিয়েছে যে গুলি করে হত্যা করার জন্য, কিন্তু আমার আব্বাকে সুস্থ অবস্থায় নিতে পারেনি। না পেরে তারা আমার আব্বাকে এই ওয়াবদা কলোনির মধ্যে রাস্তার উপর গুলি করে, পায়ে গুলি করার পর আমার আব্বা এখানে যখন পড়ে যায়, তারপরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে পোলের উপরে ওকে নিয়ে আরেকটি গুলি করে। তারপরে খালে ফেলে দেয়। অস্ত্র নৌকার মধ্যে উঠাইলাম, উঠাই ওই সেরা কাতার মধ্যে পেঁচাইয়া ভাজ করলে এতটুকু হয়, তাতে আনোয়ারে দিলাম যে তুই শুয়ে থাকি, যে তুই অসুস্থ রুগী, আর আমি এলাম মাঝির লগে সাহায্যকারী, খালি গাও লুঙ্গি কাঁচা দিয়ে মাথায় একটা গামছা বেঁধে নৌকা ছাড়লাম। নৌকা যখন ছাড়লাম তখন সমস্ত কিছু মানে প্রকৃতি আমার ডিসপ্লে পার হয়ে গেল। মাঝির করলাম যে মাঝি ছাড়ো বাটাজোরের দিকে, মাইলার থেকে বাটাজোর বেশি দূর না, পাশে ক্যানেল, রাস্তার পাশ দিয়ে ক্যানেল খাল। বাটাজোর ব্রিজের নিচে বাইরে আবার সাথে সাথে রাস্তার মানে ডাইন সাইডে ছিল পুলিশ ফাঁড়ি। তখন ওই সাইডের থেকে রাইফেল ধরছে, নৌকা যাবে কোথায়? আমি স্যার সরিকল যাবে, ভিতরে কে একজন চরণদার আছে, নৌকা ভিড়াও, নৌকা সার্চ করবো। তখন জুলাই মাস, 16ই জুলাই, আমি বুঝতে পারছি মৃত্যু আমার কিছুক্ষণের মধ্যেই, আমার মৃত্যু কেউ ঠেকাই পারবে। প্রথম গৌরনদী থানায় নিয়ে কতক্ষণ পিটাইলো, ওখান থেকে 3 জনারে নিয়ে গৌরনদী কলেজের দোতলায় নিয়ে গেল। কলেজের মধ্যে দিয়ে যখন নেয় ওই সশস্ত্র অবস্থায়, তখন ওরা ওই 2 থেকে 250 আর্মি
মনে হইতেছে যেন বাঘের খোরাক পাইছে। রুমে নিয়ে পাও দুটো বাঁধলো, পার তলায় পিটাইল। 3 জনকে পিটাইতেছে। পিটাবার পরে জিজ্ঞেস করতেছে, সালা বাঞ্চুত, सच सच बताओ ये मेजर जलील का है, मंजू का है, राइफल का है, बताओ तुमको छोड़ दिया। सर मैं कुछ नहीं जानता हूँ, मैं ये जानता हूँ हमारा पास स्टैंड था, ग्रेनेड था, मैगजीन था, और कुछ नहीं जानता हूँ। আবার এক দফা नहीं बताऊंगी, नहीं जानता। তখন ওরা দুইজন প্রায় দুপুরের মধ্যে সেন্সলেস আরম্ভ করলো, ঘাড় নোয়াইয়ে ঘাড়ের উপর এক একটা মারে। মনে হয় যেন আর এখন আর পারতেছি না, মানে সব কিছুর বাইরা ওই মারে। তখন আমি বললাম যে আমার একটা গুলি দাও। সালা বাহিন तुमको गोली नहीं मारूंगा, बताओ साथ साथ बताओ। এই 30 গোডাউন আমি শুনতে পাইতাম যে 30 গোডাউনে মিলিটারিরা থাকে, এখানে ক্যান্টনমেন্ট, এবং এইখানে অনেক লোকজন ধরে নিয়ে যায় এবং তাদেরকে এখানে এসে টর্চারিং করা হয় এবং মারে টারে এইরকম শুনছি, কিন্তু এটা আমার পরিচিতি নাই কোনো। হঠাৎ একদিন রাত্রি 11টার দিকে বা 11:30টার দিকে আমার বাসায় ঢুকে পড়ে মিলিটারি। তো সেই গাড়িতে অনেক লোক ছিল যাদেরকে ধরে নিয়ে আসে গ্রামগঞ্জের দিক থেকে, মানে এটা সম্ভবত আমাদের বরিশালের উত্তর দিক থেকে। আমাকেও সেই গাড়িতে তুলে নিছে। আমার মা কান্নাকাটি করতে লাগলো, কিন্তু উপায় নাই কিছু, আমারে ধরে নিয়ে আসলোই। এইখানে নিয়ে আসছে এই রকম শেপের বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যে আমারে ঢুকানোর জন্য, মানে আমার না সবগুলি লোকেরই ওই রুমের মধ্যে ঢুকায় দেওয়ার জন্য এরা একটা মানে বন্দুক দিয়ে এইভাবে মানে ঢুকাই দিচ্ছে রুমের ভিতরে। আমারও ঢুকাই দিচ্ছে এরকম অবস্থা। কিন্তু আমারে ঢুকানোর রুমের ভিতরে নেওয়ার আগেই গেটের সামনে একটা এরকম একটা বেঞ্চের মধ্যে একটা মিলিটারি বসা ছিল। সেই মিলিটারিটা আমারে মানে হঠাৎ করে ধরে ফেলছে। ধরে ফেলে বলছে যে বন্ধু तुमको पकड़ लिया आया हैं, अच्छा ठीक है यहाँ पर ठहरो, हम देखेगा जो तुमको किस लिए पकड़ लिया आया। এইভাবে আমারে ওর পাশে ধরে রাখছে। আর বাকি যে 20 জন হইতে পারে 22 জন হইতে পারে এদেরকে রুমের ভিতরে ঢুকায় নিয়ে গেছে।
আমি যখন নাকি ওই বাজার রোডের বাসায় ওখানে বসে আমি ছবি আঁকতাম আর সোনালী সিনেমা হলে ছবি আঁকতাম, এই সময়ে অনেক মিলিটারিরা আমার ছবি আঁকা দেখতো ওই হলে, সিনেমা হলের সামনে। ওই কারণে একদিন কয়েকটা মিলিটারি আমাদের বাজার রোডে অনেকের কাছে জিজ্ঞেস করছে যে यहाँ पर एक आर्टिस्ट है तो उनका घर कहाँ है, এরকম বলছে আর কি। তো এর মধ্যে আমার একজনে দেখাই দিয়ে বলতেছে যে তোমারও তো খুঁজতে আছে মিলিটারিরা। এর মধ্যে একেবারে আমার সামনেই পড়ে গেছে ওরা, যেই আমার সামনে তখন আমার বলতেছে যে तुमको लिए हमरा 3 चक्कर दिया था, कभी तुमको पता ही नहीं मिलता है। তা আমি তখন বললাম যে ঠিক হয় ভাই, পাত্তা তো মিলছে, এখন কি ব্যাপার আসেন। তারপরে আমার ঘরে নিয়ে গেলাম পরে সে আমারে বলতেছে যে हमारा अब्बाजान का तस्वीर बनाने का ज़रूरत है। তো এইভাবে পকেট থেকে বের করছে একটা ছোট পাসপোর্ট সাইজের ছবি। তা আমিও বললাম ঠিক আছে, আপনার ছবি যদি দরকার হয় তাহলে আমি আঁকে দেবো। তো এইভাবে তার ছবি আমি এঁকে দিলাম, হয়তো 2-3 দিনের মধ্যেই সে খুব খুশি হয়ে আমার 15 টাকা সম্ভবত দিয়া ছবিটা নিয়ে গেল। এরপরে আরও এইরকম অনেক মানে মিলিটারি যারা নাকি আমার দিয়ে ছবি আঁকাইছে, তো এরা ছবিগুলি নিয়ে এই সমস্ত জায়গায় যে থাকছে, হয়তো তার রুমের মধ্যে রাখছে, এটা হইতে পারে হয়। সপ্তম শ্রেণীতে পড়ার সময় আমাদের স্কুলে মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রাম্যমাণ বাসটি আসে। সেখান থেকে বলা হয় যে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কোনো লেখা বা এই ধরনের কোনো ঘটনা, পরিবারের কোনো মুক্তিযুদ্ধ ছিলেন কিনা তার সম্পর্কে কোনো লেখা থাকলে তা জমা দিতে। তো আমি ওই দিনই ফুপুর সাথে দেখা করি এবং বলি যে ফুপু, আমার তো এই বিষয়ে একটা লেখা দেওয়া লাগবে, তা তুমি ছোটো ছোটো সম্পর্কে যা জানো আমি একটু বলো তো। তা আমি তার কাছ থেকে এগুলো সংগ্রহ করি, তথ্যগুলো, এবং তা লিখে তারপরে জমা দিই। আমার ছোটো চাচা মুক্তিযুদ্ধের সময় আইএসসি পরীক্ষা দেন। আইএসসি পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দিয়ে দেওয়ার পরপরই দেশের যুদ্ধ শুরু হয় এবং তিনি ঠিক করেন যে তিনি যুদ্ধে যাবেন। পরিবারের পক্ষ থেকে অনেক নিষেধ করা হয়, কিন্তু উনি ঘর থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি প্রথমে এখন বর্তমান নেসারাবাদ এবং তৎকালীন স্বরূপকাঠি জেলার কুরিয়ান 8 ঘর নামক গ্রামে প্রশিক্ষণ নেন এবং পরবর্তীতে তিনি বর্ডার ক্রস করে ভারতে যান এবং ভারতে গিয়ে আরও উন্নতমানের গেরিলা প্রশিক্ষণ নেন। তো বরিশাল অঞ্চলে বিভিন্ন অপারেশন তার নেতৃত্বে হয়। 1971 সালের জুলাই মাসের 16 জুলাই আমি এই দালানি আমাকে গৌরনদীর থেকে ধরে এনেছিল। ধরে এনে এখানে বসে আমাকে টর্চার, প্রথম যখন রুমের মধ্যে ঢুকায়, রুমের মধ্যে ঢোকার পরে আমি ভিতরে ঢুকাই দিল 3 জনকে, আমাকে, আনোয়ার, মাঝি, মেহের মাঝি। ঢোকার পরে ওরা 10-12 জন আসামি ছিল। আমার সমস্ত শরীর ছিল রক্তাক্ত। প্রায় 9টা, 9:30 কি 10টার মধ্যে 3 জন সিপাহী আসছে। 3 জন সিপাহী এসে আমাদের 3 জনকে নিয়ে আরেকটা রুমের মধ্যে নিয়ে গেল। পিছমোড়া দিয়ে বান দিয়ে একটার পর একটা ঘুষি আমার পেটে, ওই ঘুষি মারে আমি পড়ে যাই। তখন আইসা আমার আবার নাক মুখ চেপে ধরে। এমনিভাবে রাত্র 11টা পর্যন্ত 3 জনকেই, মাঝিকে, আমাকে, ওই আনোয়ারকে অত্যাচারের পরে রুমের মধ্যে রেখে গেল। তখনও আমার কান দিয়া রক্ত পড়তেছে, ফোঁটা ফোঁটা রক্ত পড়তেছে। আর আমার সাথে যে আনোয়ার, ওর পেটে সাংঘাতিক পেইন হইতেছিল। ওর ওই লাঠি দিয়া পেটের মধ্যে তলপেটে এরকম ঘোটা দিচ্ছে, পাড়াইছে। মানে অত্যাচারের কোনো ভাষা আমার নাই যেটা দিয়ে আসলে বোঝানো যায়।
এই সময়ে তিনি গ্রামের বাড়ি যান নিজের মার সাথে দেখা করার জন্য। তো এই খবর সেখানকার একজন শান্তি কমিটির সদস্য মুনসুর চেয়ারম্যান আর কি নাম, ওই লোক জানে এবং তার নিকট মিলিটারি ক্যাম্পে তা জানিয়ে দেন। তো মার সাথে এক করে যাওয়ার পথে কাউখালী সরঙ্গল নামের একটা জায়গা আছে, তো ওই জায়গায় তাদেরকে অ্যাম্বুশ করা হয়। রাতভর যুদ্ধ করার পর সকালের দিকে তিনি আহত হন এবং তার পুরো কোম্পানি ধরা পড়ে। তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় তৎকালীন 30 গোডাউনের মিলিটারি ক্যাম্পে। এটা 17 জুলাই রাত্র শেষ হয়ে গেল। 18 জুলাই, এটা তো ভোর রাত্রে, 17 জুলাই ভোর রাত্র, 18 জুলাই হয়ে গেছে। ভোর রাত্রে দুজনকেই আমাদেরকে ঢাইকে রাখছে। তো ওই আনোয়ারের লাশ, আনোয়ার মারা গেছে, ওর 2টা হাত ধরিয়া 2টা পাও ধরিয়া ওর লাশ নিয়ে এই পাশেই এই খালে ফেলাই দিল। চোখ দিয়ে পানি ঝরতেছে, ওরা পাশে যারা ছিল একটু সান্ত্বনা দিতেছে। একটা সাথীর মৃত্যু যে এত কষ্ট ও সেদিনই উপলব্ধি করছি। ছয় দিনের দিন হঠাৎ করিয়া 2টা ছেলে ধরে নিয়ে আসলো আমার পাশে, যাকে একটা ছেলে আমি চিনতে পারলাম, সেটা হলো তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হুমায়ুন কবিরের ভাই ফিরোজ কবির। ওই আসার পরে ওরা দুইজনে 2টা সিগারেট ধরাইলো। সিগারেট ধরাবার পরে পানি চাইলো ওদের কাছে খাইতে। তো ওরা 2 গ্লাস পানি এনে দিল। পানি এনে দেওয়ার পরে ওরা আমাকে বললো যে বুলু ভাই আপনি? আমি বললাম হ্যাঁ, আমাকে তো এইখান থেকে ধরিয়ে আসছে। তখন ওরা দুইজনে বললো যে আমাদের ঝালকাঠি থেকে ধরে নিয়ে আসছে রাইফেল সহ। কিছুক্ষণ পরেই ওদের দুজনকে ডাক দিল। তোরা ওই পানি খাইয়া ওরা যখন চলে যায় তখন আমি বুঝতে পারলাম, ওরাও বুঝতে পারছে যে বুলু ভাই আমাদের বোধহয় বিদায়, আমরা যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মমতাজ বেগমের বৃদ্ধা মা এখনও বিশ্বাস করেন যে তার ছেলে বেঁচে আছে। তিনি আজও আশায় বুক বাঁধেন তার ছেলে একদিন ফিরে আসবে। 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। কিন্তু মুক্তিযুদ্ধের পর দেশের প্রতি আমাদের যে আশা ছিল তা অনেকাংশেই নষ্ট হয়ে গেছে। দেশের এই পরিস্থিতি দেখে হয়তো আজও কোনো মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের অন্ধকার কোণায় চোখের পানি মোছেন আর ভাবেন, এজন্য কি আমরা 71-এ যুদ্ধ করেছিলাম? ওই রুমটার মধ্যে চেঁচামেচি, মানে লোকের কোলাহল কিছু ছিল। সেই কোলাহলটা এক পর্যায়ে হঠাৎ করে থেমে গেল, আর কোলাহল শোনা যাচ্ছে না। তার কিছুক্ষণ পরেই একটা ফায়ারিং হয়ে গেল, মানে আধা ঘন্টা কি 45 মিনিট পরে, রাত্রি 3টা, 3:30, 4টা এরকম হতে পারে। সেই সময়টাই সবচেয়ে একটা মানে ভয়ঙ্কর আমার কাছে ছিল, কিন্তু আমি কথাগুলি কারো কাছে বলতে পারছি না। আমার বন্ধু পাশে বসা মিলিটারি বন্ধু, সে আমারে বলতেছিল, আমার অবস্থাটা সে লক্ষ্য করছিল এবং সে বলছিল যে তুমি ঘাবড়াও মত। এবং আমি বুঝে গেছি যে এই লোকগুলিরে মারা হয়েছে। ভোর হয়ে গেল, তারপরে দেখি যে ওই মিলিটারি এই যে মেজরটা আসছে, বললো কি যে तुमको जो दोस्त आर्टिस्ट दोस्त को ये दिया था हमको,
তোমাকে সোর দিয়া থা, জিজ্ঞেস করতেছে পরে নেই সোর নেই দিয়া থা। তো এই যে আমার কো পাস মানে আমার দেখাই বলতেছে এই লোক, হ্যাঁ, এইটাও আমার জন্য একটা ভয়ের কারণ হয়ে গেল। 19 দিন যখন হয়ে যায়, 19 দিনের দিন সকালে একটা গাড়ি দেখলাম সামনে, আমি রুমের মধ্যে, রুমের সামনে একটা গাড়ি। আমরা বুঝতে পারলাম কোথাও আমাদের নিয়ে যাওয়া হবে। জায়গা বা কোনো কিছু তার বলা হয় না, আমাদেরকে 3 জন নিল। এইভাবে কাটতে কাটতে নিয়ে রাখলো ফরিদপুর রাজেন্দ্র কলেজে, এক রাত্র রাখলো। রাজেন্দ্র কলেজ থেকে নিয়ে গেল কালীগঞ্জ সুগার মিল কলোনিতে। আমার সঙ্গে সে কথা বলতে চাইতেছে, ওই মেজরটা বলতে চাইতেছে যে आप लोग तो जानता है যে आज पाकिस्तान के आज़ादी दिवस है, तो आप लोग तो आर्टिस्ट है, ऐसे ऐसे तस्वीर बनाओ हमारा ये तोड़ना पर जे हिंदुस्तानी जुआन आदमी का एकदम बिल्कुल ख़त्म कर दो। तो जहाज़ भी है वो भी ख़त्म हो जाएगा, प्लेन भी है वो भी ख़त्म हो जाएगा, आर्मी भी है वो भी ख़त्म हो जाएगा, जो भी है इंडियन बिल्कुल भी ख़त्म हो जाएगा, ऐसे तस्वीर बनाओ। একটা মাঠের চতুর্পাশে গাড়ি সাজানো, কোনোটা পোড়া কোনোটা ছিদ্র, মানে গাড়িগুলো বোঝা যাইতেছে যুদ্ধে বিধ্বস্ত গাড়ি। এইটা দেখে আমার মনে হয়েছে তখন যে বাংলার স্বাধীনতা কেউ ঠেকাই রাখতে পারবে না। সেইভাবেই ছবি আঁকলাম। পাকিস্তানি পতাকাওয়ালা যেই জাহাজগুলি সেগুলি খুব সামনের দিকে রাখলাম, আর একটু দূরে পেছনের দিকে রেখে দিলাম ওই ভারতীয় জাহাজ। হ্যাঁ, আবার ভারতীয় জাহাজের যে পতাকা সেটাও একটু দুর্বল, মানে বেঁকা হয়ে আছে, আবার পাকিস্তানিটা একটু সবল, মানে বেশ সোজা দাঁড়ায় আছে। এইভাবে মানে করে টরে মানে আমি ছবি আঁকলাম। এইভাবে মানে খুব কষ্ট হইতেছিল আমার, সারাদিনে প্রায় না খাওয়া অবস্থা, আর বাবা মার কথাগুলি মনে পড়তেছিল যে কখন আমারে মাইরেই দেয় নাকি, না বাসায় যেতে পারবো কি পারবো না, এরকমভাবে একটা ক্লান্তি, মানে একটা অবসাদ, একটা সব মিলে একটা জড়ায় মানে একটা করছি আর কি। কয়েকদিন যাওয়ার পরে আমি বাসায় একটু চিঠি লিখলাম মায়ের কাছে, একটা পোস্ট কার্ডে, যে মা আমি ভালো আছি, আমি যশোর সেন্ট্রাল জেলে আছি, আমার জন্য কোনো চিন্তা করবেন না। এইভাবে কাটতে কাটতে প্রায় অক্টোবর মাস আইসে গেল। চতুর্দিক দিয়ে আমরাও টের পাইতেলাম যুদ্ধের মানে এটা খুব ভালো আকারে আমাদের পক্ষে আসতেছে। তো এমনি একটা সময়ে ওদের ওই মেজর আসলো, আমার সেই বন্ধুলোক, मेजर का निये बोलसे जे सर आप लोग तस्वीर तो बनाया था हमको दोस्त, तो आप देखिए कैसे होगा, कैसे हुआ था। তখন দেখে টিকে কয় কি হ্যাঁ আচ্ছা হয়ে था মানে এটা ভালো হয়েছে। তখন আবার আমি একটু তাজা হয়ে উঠছি যে এটা বোধহয় মারা যাবো না। এটা 21শে অক্টোবর সকালে সংবাদ দিল, কী ব্যাপার তুমি কান্দো কেন? বললাম যে আমার এরকম নাকি রিলিজ অর্ডার হয়েছে, আমাকে এসে সংবাদ দিছে। না আমি একটু দাঁড়াইয়েই আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গেলাম। দাঁড়াই কইলাম যে আমার শিরায় উপশিরায় এক ফোঁটা রক্ত বইবে, বাংলার স্বাধীনতা যতদিন না হবিবে ততদিন আমার হাতে স্ট্যান্ড গান আবার থাকবে। আমি এই প্রতিজ্ঞা করি জেলখানা থেকে যাচ্ছি। তারপরে মেজর আমারে একটু জায়গায় ডেকে নিয়ে বললো কি যে তো তসবি বহুত আচ্ছা হতো। তখন সে আমার পকেটে কিছু টাকা আমার গুঁজে দিছে এই পকেটে। তারপরে আমার বন্ধু আমার বলতেছে যে ঠিক আছে তুমকো ঘর মে উঠাতে যা। আমি রিলিজ অর্ডারটা নিয়ে বাসায় চলে গেলাম সরাসরি একা। বাসায় যাইয়া দরজার কাছে, তখন টিনের ঘর ছিল সাফরার মতো, দরজায় ছিদ্র ছিল, ওই দরজার ছিদ্র দিয়ে তাকাই রয়েছি দেখি কাউকে দেখি কিনা। একটা শব্দ করি না, কাউকে ডাক দিই না, যে আজকে পাওয়ার আনন্দে বাবাকে হারাবো না মাকে হারাবো। ফাঁক দিয়ে তাকাই দেখি সবাই
চকির পাশে নিচে বসা, একটা হারিকেন ধরানো টিম টিম করা, হারিকেনটা চকির নিচে, আর সব ওই মাটিতে গোল দিয়ে বসা। তখন আমি আস্তে, ছোট বোন আসলে বেনু নাম, বেনু দরজাটা খোল, আমি আসছি। দরজাটা খুললে যার যে পাথরের মূর্তির মতো দাঁড়াই রয়েছে, কাউ কিছু বলে না। বাবা এসে কাঁধের উপর হাতটা দিয়ে টাস করে বসে পড়ছে। আটই ডিসেম্বর সম্ভবত এই বরিশাল থেকে মাইল 3-4 দূরে এই নদীটা বাঁক দিছে, যে সেই বাঁকে ওখানে গিয়ে দেখি কি এক অদ্ভুত ব্যাপার, প্রত্যেকটা গাছে গাছের উপরে স্বাধীন বাংলার পতাকা, আর দেখি যে শত শত লোক মাঠের মধ্যে। ওখানে 4টার সময় ঠিক 2টা বিমান, আর এরই সঙ্গে সঙ্গে আবার নদীটাও কাছে, নদী দিয়ে যাচ্ছে 13টা নৌযান, লঞ্চ, স্টিমার, গানবোট, আর একটা বিমান একের পর এক এই 13টা জাহাজের ডুবাই দিল। নৌযানে সবগুলি মিলিটারি ছিল এই জায়গার। বাংলাদেশের পতাকা তো লাল আর সবুজে মিশানো, সেটা আমরা দেখি। তো এই সবুজ অংশটা যখন দেখি তখন আমার মনে হয় যে আমাদের দেশটা তো আসলেই কত সুন্দর, আমরা দেশটাকে তো আরও ভালো, আরও সুন্দর করে তুলতে পারি ধরে নিত। আর যখন লাল বৃত্তটা যখন দেখি তখন মনে পড়ে যে এই সবুজ সুন্দর দেশটা তো আর এমনি এমনি আমরা পাইনি, এর পিছনে অনেক অনেক শহীদের রক্ত দেওয়ার পরেই আমরা এই স্বাধীন দেশটা পাই। আমরা হচ্ছে গিয়ে খুব সৌভাগ্যবান যে আমরা এরকম একটা ইতিহাস আমাদের জীবনে আমরা পেয়েছি। আর সেজন্য মুক্তিযুদ্ধের চেতনাটাকে আসলে আমাদের নিজেদের ভিতরে ধরে রাখা বা লালন করাটা বা এটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে।